রাতের নির্জন শান্ত রাস্তা, ফুরফুরে বাতাসে গা কাটা দিয়ে উঠছে। রাত আনুমানিক ৮টা। পূর্ণিমার আলোয় আজ চারপাশটা খাকা করছে। তারাগুলো ঝলঝল করে সাদা থালার মতো চাঁদের চারিপাশে ঘুরছে। নদীর কিনারায় পিচঢালা রাস্তায় কালো রঙের গাড়ি রাখা আজ শহরের এপাশ ওপাশ ঘুরে মাত্রই এখানে আসলো। পরিবেশটা শীতল, মানুষজন খুব কম। কেউ নিচে বসে আড্ডা দিচ্ছে, নয়তো অনেকে চা খাচ্ছে। সিরাত প্রমুখ পাশাপাশি দাঁড়িয়ে তাকিয়ে আছে ভরা নদীর উথাল পাতাল ঢেউয়ের দিকে। জোনাকি পোকা উড়ে বেড়াচ্ছে সারাক্ষণ। সিরাত দুহাত ছড়িয়ে বুক ভরে শ্বাস নিল। প্রমুখের কোনো সারা শব্দ নেই। হঠাৎই নিশ্চুপ হয়ে প্রকৃতি অনুভব করছে। তার ভেতরে কি চলছে বোঝা মুশকিল। ঠান্ডা শিশির বাতাস গায়ে লাগায়, দুহাত বুকে ভাঁজ করলো। কিছুক্ষণ পর পাশ ফিরে এক নজর সিরাতকে দেখল। আজ যেন খুশিতে সিরাতের মুখ থেকে হাসি সরছে না। চেহারায় লাবণ্য ফিরে এসেছে। প্রমুখ চোখ বন্ধ করে অনুভব করছে নদীর ঢেউ, শুশু বাতাস আর নিস্তব্ধতা। কিছুক্ষণ পর নিজেই প্রথম এতক্ষণে নীরবতা ভেঙে গম্ভীর কণ্ঠে বলল, মন ভালো হয়েছে? সিরাত চট করে মাথা ঘুরিয়ে মৃদু হাসল। আস্তে আস্তে এগিয়ে গাড়ির উপর বসে প্রমুখ বলল, এখন যা বলবো সব কথা মন দিয়ে শুনবে। কথার মাঝে কোনো প্রশ্ন চলবে না, ঠিক আছে? সিরাত ভ্রু কিঞ্চিত করে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে রইল। এরপর প্রমুখের সামনে দাঁড়িয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝায়। প্রমুখ মুচকি হেসে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলল। আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে, গল্পটি আমার মা বাবার, ইহান চৌধুরী আর প্রিয়ন্তী চৌধুরীকে নিয়ে। একটি সাধারণ ভালোবাসার গল্প, যেখানে মৃত্যুর আগ পর্যন্ত দুজন দুজনের কাছেই ছিল। কিন্তু ভাগ্য খারাপ, কোনো শকুনের বিষাক্ত নজর চলে গিয়েছিল তাদের পবিত্র ভালোবাসার উপর। সকল ভালোবাসা ওই দিনেই শেষ হয়ে যায়। কপাল পুড়ে গেল তাদের রেখে যাওয়া আদরের পবিত্র চিহ্নের। মায়ের সোনার টুকরা ছেলেটার নির্মম অবস্থা, তাকে এই নিকৃষ্ট পৃথিবীতে একা ফেলে চলে গেছে। প্রমুখ আনমনি একা একা বলল, আজ থেকে অনেক বছর আগের কথা। তখন প্রিয়ন্তী চৌধুরী মাত্রই কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে পা রাখে। চেহারায় সদ্য যুবতী নারীদের সৌন্দর্য উপচে পড়ছে। ঘন চোখের পাপড়ি, গোলগাল মুখ, চোখা নাক, লম্বা চুলা, সারাক্ষণ ঠোঁটে লেগে থাকতো হাসি। মনে হতো মেয়েটি কখনোই কাঁদতে জানে না। বাবা মায়ের আদরের বড় মেয়ে, তার থেকে 2 বছরের ছোট রাকিব চৌধুরী। প্রিয়ন্তীর মিশুক আচরণের ফলে সবার সাথে অল্প সময়ে মিশে যায়। ঠিক তেমনি তাদের ভার্সিটির সিনিয়র ভাই প্রিয়ন্তীকে ভালোবেসে ফেলে। নবীনবরণ অনুষ্ঠানে ফর্সা গায়ে লাল রঙের শাড়ি, স্টেজে প্রেজেন্টেশন করছে ফার্স্ট ইয়ারের হয়ে। সেই মুহূর্তে গম্ভীর রকচটা এহসানের 23 বছরের জীবনে প্রথম প্রেমের ফুল ফোটে। প্রথম দেখাতে পাঞ্জাবি পড়ুয়া ছেলেটি থমকে যায়। চোখে মোটা ফ্রেমের চশমাটা ওই দিন খুলে আবারও পড়ছিল। শুরু হয় একটু একটু করে লুকিয়ে ভালোবাসার। মুখে স্বীকার না করলেও ধীরে ধীরে ভালোবাসা গাঢ় রূপ নেয়। একদিন না দেখলে হাঁসফাঁস লাগতে শুরু করে। কিন্তু স্বভাবের দিক থেকে প্রিয়ন্তী আর এহসান ছিল পুরোটাই উল্টো। প্রিয়ন্তী চঞ্চল, মিশুক, হাসি খুশি আর দুরন্ত। এহসান সেদিক দিয়ে এসবের একটাও না। সারাক্ষণ বন্ধু বান্ধব আড্ডা, পড়াশোনার রাগী আর অল্প বাক্য বিনিময় করাই তার স্বভাব। এই আচরণের জন্যই 2 মাস দূর থেকে শুধু লুকিয়ে দেখে গেল প্রিয়ন্তীকে। কিন্তু কোনো ছেলের সাথে ঘুরতে দেখলে পরের দিন এমন হুমকি দিত, ভয়ে কেউ ফ্রেন্ডশিপ করতো না মেয়েটার সাথে। কারণ ইহসানের বন্ধু আলিফ ছিল প্রিন্সিপালের ছোট ছেলে। পড়ালেখায় ভালো বলেও কেউ তাদের সাথে লাগতে আসতো না। কিন্তু বেচারা ইহসানের সব সিক্রেট আলিফ জানতো। দুজনের বন্ধুত্ব ভাইয়ের মতো। একসময় সব বন্ধুরাও জেনে গেল পড়াকেও চুপচাপ ছেলেটার অস্থিরতার কারণ। সবাই প্ল্যান করলো যে করেই হোক মেয়েটাকে ইমপ্রেস করবে। এই প্রথম বন্ধু প্রেমে পিছলে পড়েছে। হাত গুটিয়ে বসে থাকলে হবে? ইহসান চৌধুরী বন্ধুদের দুষ্টুমি প্ল্যানে টু শব্দ করলো না, শুধু প্রেমিকাকে নিজের করে পাওয়ার তীব্র ইচ্ছে। ফ্রেন্ড সার্কেলের রাইমা বন্ধুদের প্ল্যান অনুযায়ী প্রিয়ন্তীর সাথে ভাব করতে থাকে। মিশুক মেয়েটিও আস্তে আস্তে ক্লোজ হয়। 15 দিনে আপু বলতে লাগলো। রাইমার অসাধারণ কাজ দেখে ইহসান সহ সবাই বিস্মিত। রাইমা পেরেছে। পরবর্তী প্ল্যান ছিল তাদের গ্যাংয়ে প্রিয়ন্তীকে নিয়ে আসা। ঠিক তাই হলো। ইহসান চৌধুরী অ্যাটিটিউড নিয়ে চুপ করে থাকলেও সবাই জমিয়ে আড্ডা দিত প্রিয়ন্তীর সাথে। সিনেমা, পার্টি, বার্থডে পার্টি, গ্রুপ স্টাডি, সবকিছুতেই প্রিয়ন্তী। পড়াশোনায় অমনোযোগী মেয়েটি যখন ইনকোর্সে বাজে রেজাল্ট করলো, সেই মুহূর্তে কান্নাকাটি করে মাথায় তুলেছিল। এই প্রথম প্রিয়ন্তীকে কাঁদতে দেখে সবাই হতভম্ব। ইহসানেরও দম বন্ধ হয়ে আসছে। আলিফ ইনিয়ে বিনিয়ে তখন বলল, কান্না বন্ধ করো পিয়ন্তি, আমি তোমাকে একটা হেল্প করতে পারি, শুনবে? প্রিয়ন্তী টিস্যু দিয়ে চোখ মুছে অনবরত মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, অবশ্যই, আম্মু জানলে মেরেই ফেলবে। আলিফ মুচকি হেসে ইহসানের দিকে তাকায়। সে বয়ে মুখ গুজে রাখলেও এতক্ষণ প্রিয়তমার কান্নায় কষ্টে বুক ফেটে যাচ্ছিল। ইগোর জন্যে মন খুলে কথাও বলতে পারে না। আলিফের সাথে ফ্রি হওয়ায় প্রিয়ন্তীকে মনে মনে বকাবকিও করে। কেন মেয়েটা তার সান্নিধ্যে থাকে না? সারাক্ষণ আলিফ বলতে পাগল। আলিফ গলা খাকড়ি দিয়ে বলল, আমাদের বন্ধু মহলে টপার হচ্ছে
ইহসান চৌধুরী, তুমি যদি প্রতিদিন ওর নিজের কথা নোট পড়ো, বিশ্বাস করো 1 মাসেই অর্ধেক বই শেষ। তাছাড়া প্রতিদিন ভার্সিটি শেষে 1 ঘন্টা দুজনে পড়াশোনাও করতে পারো। প্রিয়ন্তী আর চোখে তাকালো ইহসানের দিকে, তখনই চোখে চোখ পড়ে যায়। লাজুক হেসে প্রিয়ন্তী মুখ ফুলিয়ে রাখলো, কারণ এতদিন তার মাঝেও সবার থেকে ইহসানের প্রতি অন্যরকম ফিলিংস তৈরি হয়েছে। গম্ভীর লোকটার সম্পর্কে জানার তীব্র ইচ্ছে। লোকটি কেন হাসে না? আলিফ উচ্চস্বরে বলে উঠো, কি বলিস সবাই, ইহসান পারবে না? পারবে, অবশ্যই পারবে। সবাই হইচই শুরু করে। সেই থেকে ইহসান চৌধুরী লাইব্রেরিতে, কখনো আলিফের ফ্ল্যাটে পড়ানো শুরু করে। আস্তে আস্তে প্রিয়ন্তী এই অল্পভাষী মানুষটার প্রেমে অদ্ভুতভাবে পড়ে যায়। পড়ানোর সময় অর্ধেক সময় ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো। মাঝে মাঝে ইহসানের ভালো লাগলেও দিত ধমক। প্রিয়ন্তীও রেগে মুখ ভেঙচি কাটত। 2 মাস দুজনেই অনুভব করে তারা বাজেভাবে ফেসে গেছে। রাতে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে, দিনে ক্যাম্পাস নয়তো পার্কে। প্রিয়ন্তীর যে কোনো প্রয়োজনে ইহসান হাজির। বন্ডিংটা অদ্ভুতভাবে দারুণ হয়ে গেল। ইহসান চুপচাপ থেকে চঞ্চল প্রকৃতির হয়ে যায়, তাও একমাত্র প্রিয়ন্তীর কাছে। তাদের তখন পৃথিবীকে সুখ সুখ মনে হলো। একদিন বন্ধুরা ইহসানকে চেপে ধরে বলল, অনেক হয়েছে দুজনের মাখো প্রেম, এবার বুক ফুলিয়ে প্রপোজ করে দেখা। ইহসান চৌধুরী ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটা জানি, তাহলে কেন স্পেশাল ভাবে প্রপোজ করতে হবে? গাধা, মেয়েরা খুশি হয় যখন ভালোবাসার মানুষ তাকে স্পেশাল ফিল করায়, গিফট দেয়। বন্ধুদের ফোর্সে ওই দিন একটা কার্ড, 2 ডজন চুড়ি আর একটা নীল রঙের শাড়ি র্যাপিং করে। দিনটি ছিল 1 জুন। স্টাডি রুমে প্রিয়ন্তীকে ডেকে পাঠায় রাইমা। ইহসানের সামনে দাঁড়াতে হাঁটু গেড়ে বসে কাপা হাতে একগুচ্ছ ফুল এগিয়ে দিল। উত্তেজনায় কম্পিত গলায় বলল, ভালোবাসি কখনো মুখে বলে বোঝাতে হয় না, না বলেও খুব যত্নে প্রিয় মানুষটিকে ভালোবাসা যায়। আমরা জানি দুজন কতটা ভালোবাসি একজন আরেকজনকে। এর থেকে সত্যি পৃথিবীতে কি দুটো আছে? আমার প্রিয় অশোক, তুমি কি এই বোকা ছেলেটার ভালোবাসা গ্রহণ করবে? দরজার বাইরে সব বন্ধুরা চিৎকার করে ওঠে। আলিফ কয়েকটা ফটো তুললো। সবাই উচ্চস্বরে বলল, ইয়েস বলো প্রিয়ন্তী। কিন্তু প্রিয়ন্তী চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এবার আকস্মিক ঘটনায় তার দেহ কাঁপছে। খুশিতে আজ কাঁদতে ইচ্ছা করছে। ইহসান কোনো উত্তর না পেয়ে কপাল কুঁচকে শক্ত গলায় আবারও বলল, রিজেক্ট করলে ভেবে চিন্তে করো, হয়তো এই দিনটি হবে আমার বেঁচে থাকার শেষ দিন। তোমাকে ছাড়া এই জীবন ভাবতেও পারে না। প্রিয়ন্তী লজ্জায় ফুল চট করে নিল, মুখ ঘুরে রইল। তার কণ্ঠনালী ভীষণভাবে কাঁপছে। এতদিনের কল্পপুরুষ তাকে প্রপোজ করেছে। ইহসানের বুকটা মোচড় দিয়ে উঠে। কথা বলছে না কেন? সে পাশ থেকে গিফট বক্স বাড়িয়ে দিয়ে বলল, এইটা তোমার জন্য কিনেছি, জানি না কেমন হয়েছে, কখনো কিনেনি, একটু মানিয়ে নিও। প্রিয়ন্তী মাথা নত করে ঘুরল। ইহসানের হাত থেকে কাপা হাতে গিফট বক্স নিয়েই দৌড়ে বেরিয়ে যায়, কারণ আর এক মুহূর্ত এখানে থামলে সে মরেই যাবে। প্রতি রাতের ভাবনাগুলো আজ সত্যি হয়েছে। প্রিয়ন্তী খুশিতে বাসায় চলে গেল। ওদিকে ইহসান বোকা বনে যায়। বন্ধুরা তার উপর রেগে অশ্রাব্য ভাষায় গালিও দিতে থাকে। দীর্ঘ 1 সপ্তাহ লজ্জায় প্রিয়ন্তী ভার্সিটিতে না আসায় এদিকে বাবা অস্থির হয়ে যায়। ফোনটাও বন্ধ, যোগাযোগ করার কোনো উপায় নেই। প্রিয়ন্তী সারাদিন ভাবতে থাকে ইহসানের কথা। নাওয়া খাওয়া বন্ধ করে ফোনে ছবি দেখতে থাকে দুজনার। এতদিনে দুজনার কাপল ছবি শতকের ঘর ছাড়িয়েছে। ইহসান ভার্সিটিতে এসে গেটের দিকে তাকায়। প্রিয়তমার শূন্যতায় খাকা করে এই হৃদয়। অকারণে সারাক্ষণ নিজেকে দোষ দিতে থাকে। এতদিনে ভার্সিটির আনাচে কানাচে তাদের স্মৃতি ভরে গেছে। যে ভার্সিটিতে আসলে মন ফুরফুরে হতো, ঠিক একই ভার্সিটিতে ইহসানের দম বন্ধ লাগে। প্রিয়ন্তী ছাড়া তার সমস্ত পৃথিবী বিশ্রী মনে হয়। বাজেভাবে দুজন ফেসে গেছে। হঠাৎ 9 দিনের দিন আগমন ঘটে প্রিয়ন্তীর। মুখে লেগে আছে আগের মতোই হাসি। ইহসান দূর থেকে দেখে দৌড়ে উস্কো খুস্কো অবস্থা এগিয়ে যায়। রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করে, এতদিন কোথায় ছিলে তুমি? জানো কি অবস্থা হয়েছে আমার? সব জায়গায় খুঁজেছি, তোমার কোনো পাত্তা নেই। আমাকে পাগল বানাতে চাও, আর একদিন পরে আসলেই আমাকে খুঁজে পেতে না। সামান্য প্রপোজ করায় তুমি যোগাযোগ বন্ধ করলে। আমি তো ভাবতাম তুমিও ভালোবাসো আমায়, তাহলে আমার ভালোবাসা কি অন্যায়? প্রিয়ন্তী জোরে ধমক সামলাতে না পেরে চোখ বন্ধ করে রইল। ইহসান চৌধুরী মনে জমে রাখা কথাগুলো বলায় একটু হালকা লাগছে। সে ঘন ঘন শ্বাস ফেলে প্রিয়ন্তীর হাত নিজের মুঠোয় নিয়ে নরম স্বরে বলল, সরি, এইভাবে বলতে চাইনি, কিন্তু যা হয়েছে সেসব ভুলে যাও। আমি কখনো প্রেমালাপ করব না, তবু ভার্সিটি আসা বাদ দিও না। তোমাকে না দেখলে আমার পাগল পাগল লাগে। আমার এই 8টা দিন কিভাবে গেছে কল্পনাও করতে পারবে না। প্রিয়ন্তী চৌধুরী হালকা ঢোক গিলে
আসলে একটু বেশি করে ফেলেছে। প্রতিদিন চিরকুট নিয়ে বসতো, কিভাবে উত্তর দেওয়া যায়। লজ্জায় কথাই আসতো না। আজ অল্প হলেও লিখে নিয়ে এসেছে, কিন্তু এখন বোকা ছেলের এসব কথায় হাসি পেয়ে যায় তার। মনে মনে মজা পেলেও একটু বাজিয়ে দেখার জন্যে বলল, সত্যি তুমি ভুলবশত বলেছ ভালোবাসো না আমায়? কিন্তু আমি এত মাস ভাবতাম খুব ভালোবাসো আমায়। ইহসান চৌধুরী ভেবে পায় না কি বলবে। হ্যাঁ বললে যদি রেগে যায়। প্রিয়ন্তী দুহাত উঠিয়ে ইহসানের কাঁধে রাখে, চোখে চোখ রাখলো। ইহসান এসব কাণ্ডে হতভম্ব। এই প্রথম মেয়েটি তাকে স্পর্শ করলো। কিছুক্ষণ চুপ করে থাকতে দেখে প্রিয়ন্তী রুক্ষ মেজাজে বলল, কথা বন্ধ হয়ে গেল? সব জায়গায় হিরোগিরি দেখাও, তাহলে ভালোবাসার ব্যাপারে এমন জিরো কেন? সাহস পালিয়ে গেছে? পালাবে কেন? তুমি রিজেক্ট করো, নয়তো যার ইচ্ছে করো। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। প্রিয়ন্তী ফট কথাটা বলে চিরকুট বুক পকেটে ঢুকিয়ে দিল। মিষ্টি একটা হাসি দিয়ে দৌড়ে ক্লাসে চলে যায়। এদিকে ইহসান চৌধুরী আনন্দে উত্তেজনায় চোখে বিস্ময় নিয়ে প্রিয়ন্তীর যাওয়া দেখছে। তাহলে মেয়েটা নাটক করেছে। পেছন থেকে এক গাদা বন্ধুরা এসে হইচই শুরু করে। সেদিন থেকেই দুজনের প্রণয় আরো গভীর হয়। একজনের মন খারাপে আরেকজন দায়িত্ব নেয় মন ভালো করার। প্রিয়ন্তীর ফার্স্ট ইয়ারের ফাইনালের পর এতদিনের যতগুলো ছবি ছিল সব অ্যালবামে রেখে দেয়। প্রেমের শুরু থেকে যোগ হয়ে থাকে এক একটা ছবি। আলিফের কাছে যেটা ছিল সেটাও যোগ হয়। যৌবনকালের ভালোবাসার মিষ্টি স্মৃতি বৃদ্ধ বয়সেও যাতে তৃপ্তি দিতে পারে। বুড়ো বয়সে তখন অ্যালবাম নাতিকে দেখিয়ে বলবে, দেখো, তোমার দাদু আর আমি কত ভালোবাসতাম। আমাদের যৌবনের সময়গুলো খুব মিষ্টি ছিল। আস্তে আস্তে ইহসান মাস্টার্স কমপ্লিট করলো আর প্রিয়ন্তী অনার্স। প্রিয়ন্তীর মায়ের বয়স হওয়ায় বিয়ের তাড়াহুড়ো শুরু করে। তখনই ইহসান সবেমাত্র কানাডা যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। প্রিয়ন্তীও তার মাকে হাজার বুঝিয়েও বিয়ে ভাঙতে পারল না। শেষে ইহসান তার বাবাকে নিয়ে সম্বন্ধ দিতে যায়। প্রথমে প্রিয়ন্তীর মা অমত করলেও 4-5 দিন পরেই রাজি হলো। বিয়ের পরে ইহসানের একমাত্র বড় ভাই ইব্রাহিম 3 মাসের মধ্যে ইহসানকে কানাডা নিয়ে যায়। সে আগে থেকেই সেখানের নাগরিক। পড়াশোনা করার জন্য কানাডায় গিয়ে সেখানকার এক মেয়ের প্রেমে পড়ে। ধীরে ধীরে সেটা বিয়ে পর্যন্ত গড়ায়। এরপর একবার মাত্র দেশে এসেছিল। তার বউ নাতাশার কোনো ইচ্ছে নেই বাংলাদেশে যাওয়ার। তাদের কোল জুড়ে এখন একটি ফুটফুটে মেয়ে সন্তান। দেশে রাজীব চৌধুরীর একটি দোতলা বাড়ি ছিল। বাবা আর ছেলে মিলেই ছিল সংসার। ইহসান কানাডায় যাওয়ার আগে প্রিয়ন্তীকে জড়িয়ে ধরে বলল, শীঘ্রই তোমাকে নেওয়ার ব্যবস্থা করব। মন খারাপ করবে না, ফোনে কথা চলবেই। প্রিয়ন্তী চোখের পানি ইহসানের শার্টে মুছে বলল, আমাদের ফিউচার উজ্জ্বল করার জন্য এতটুকু ত্যাগ করতে পারবো না। আমি ঠিক মানিয়ে নিব, তুমি ভেঙে পড়ো না। এত কিছুর পর যখন কেউ আমাদের আলাদা করতে পারেনি, আল্লাহ চাইলে মৃত্যুর আগ পর্যন্ত কেউ পারবে না। খুব ভালোবাসি প্রিয় বউ, আমার প্রিয়ন্তীকে ছাড়া থাকতে পারবো না। আমিও সেই ভার্সিটির বোকা ছেলেকে ভীষণ ভালোবাসি। ইহসান বউকে জড়িয়ে ধরে গভীর চুম্বন করলো তার ওষ্ঠে। সারা মুখে অনবরত ঠোঁটের ছোঁয়ায় চুমু খেয়ে বুঝাতে চাইল প্রিয়ন্তী ছাড়া সে কতটা অসহায়। দূরে যেও সুখে থাকবে না। স্বামীর পাগলামিতে প্রিয়ন্তী ফুপিয়ে ওঠে। এত ভালোবাসা পাওয়ার আসলেই কি সে যোগ্য? লোকটা কেন এত চোখে হারায়? বুকে পাথর নিয়ে নিঃশব্দে দুজন কেঁদে ফেললো। ইহসানের মতোই প্রিয়ন্তীর কলিজা ছিঁড়ে যাচ্ছে। তবুও একটু সুখের আশায় ত্যাগ গ্রহণ করতেও প্রস্তুত। কিন্তু ইহসান বেচারা কিভাবে বুঝাবে? নতুন বউকে রেখে তার কিছুতেই যেতে ইচ্ছা করছে না। মনে এক বুক হতাশা নিয়ে কানাডা পাড়ি জমায়। প্রিয়ন্তীরও ততদিনে শ্বশুরের সাথে অসাধারণ একটি বন্ধন গড়ে ওঠে। নিজের মেয়ে না থাকায় প্রিয়ন্তীকে আদরে ভুলিয়ে রাখে রাজীব চৌধুরী। ধীরে ধীরে ইহসান পড়ালেখার পাশাপাশি একটা জবও পেল। প্রিয়ন্তী আর রাজীব চৌধুরীকে 1 বছরের মধ্যে কানাডায় নিয়ে আসার জন্য তোড়জোড় শুরু করে। নতুন বউ ছাড়া দূরে থাকা কি কষ্ট একমাত্র সেই বুঝে। কিন্তু আল্লাহ হয়তো সহায় ছিল না। হঠাৎ করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ইহসানের বাবা রাজীব চৌধুরী 6 দিনের মধ্যে মারা যায়। ঘটনাটা এত দ্রুত ঘটলো যে দূর থেকে কিছুই করার ছিল না ইহসানের। ইহসান বাবা হারানোর যন্ত্রণায় ভেঙে পড়ে। একা বাসায় প্রিয়ন্তী থাকতে পারবে না বিধায় রাকিব চৌধুরী বোনকে নিয়ে আসে। এরপরে সময়গুলো বাবার বাড়ি কাটিয়ে দেয় প্রিয়ন্তী। ইহসান মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা করতে থাকে প্রিয়ন্তীকে কানাডা নেওয়ার জন্য। প্রিয়ন্তীর বৃদ্ধ বাবাও তখন শয্যাশায়ী। সারাক্ষণ বাবার খেয়াল রাখায় প্রিয়ন্তীর প্রধান কাজ হয়ে দাঁড়ায়। দিনগুলো অনেক মিষ্টি যেতে লাগলো। বিয়ের ঠিক 1 বছর পূর্ণ হওয়ার 7 দিন আগেই সকল কাগজপত্র রেডি করলো ইহসান। বিয়ের প্রথম অ্যানিভার্সারি দুজনে একসাথে করবে ভেবে ইহসান আত্মহারা। এয়ারপোর্ট থেকে প্রায় 9 মাস পর তার ভালোবাসার বউকে কানাডা নিয়ে আসে। প্রথম স্পর্শ করে গভীরভাবে। ওই দিনও দুজন একে অপরকে জড়িয়ে ধরে কতক্ষণ যে কেঁদেছিল সে খেয়াল নেই। অতঃপর দুজনে মিলে প্রথম অ্যানিভার্সারি ভীষণ ভালোবাসায় পালন করে। আস্তে আস্তে দুজনেই এত মাসের দূরত্ব ঘুচিয়ে নতুন জীবন শুরু করার আশা খুঁজল। প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত ঠিক আগের মতোই উপভোগ করার পাশাপাশি স্মৃতি হিসেবে জমা করে অ্যালবামে।
এটা তাদের ভালোবাসার সাক্ষী। প্রতিটি ছবির নিচে ডেটটাও যোগ করা, যাতে তারা একসময় হারিয়ে গেলেও তারিখ ছবি না হারায়। বিয়ের তখন 4 বছর চলছে। প্রেমসহ তাদের একসাথে কাটানো সময় 8.5 বছর হলেও ভালোবাসা সেই ভার্সিটির মতোই নতুন। বিয়ের বয়স অনেক হলেও ভালোবাসা মায়া টান এক বিন্দুও কমেনি। প্রিয়ন্তীও খুব যত্নে নিজের সংসার গুছিয়ে নিয়েছে। একদিন হঠাৎ করে তার শরীর খারাপ হয়। ইহসান অফিসে থাকায় সে নিজেই ঘন মুষলধারে বৃষ্টির দিনে হাসপাতালে গেল। টেস্ট করে দেখে সে প্রেগনেন্ট। রাতে যখন স্বামীকে জানালো, খুশিতে ইহসানের পাগলামি শুরু হয়। তৎক্ষণাৎ কোলে তুলে গোল গোল করে ঘোরাতে থাকে। তার অর্ধাঙ্গিনীকে কিভাবে বুঝাবে আজ সে সব সুখী মানুষদের মধ্যে একজন। প্রিয়ন্তী তার গলা জড়িয়ে ধরে খিলখিল করে হাসলো। বুকে স্বামীর উষ্ণ ঠোঁটে চুমু এঁকে দিল। প্রেগন্যান্সির সময় এক মুহূর্ত দূরে যায়নি এহসান। পেটে মাথা রেখে রাতে দিনে বাচ্চাদের মতো আচরণ করত। একা একাই কথা বলতো পেটের সেই অংশের সাথে। তার চিহ্ন তাকে বাবা বলবে। ঘরে আসলে লক্ষ্মী আর প্রিয়ন্তীর মতোই দুষ্টু বাচ্চা। প্রেগনেন্ট অবস্থাতেই বাসা থেকে রাকিব চৌধুরী ফোন করে জানায় তাদের আব্বু আর পৃথিবীতে নেই। রাকিব বুদ্ধি করে আগে এহসানকে জানায়। এরপর বাসায় এসে প্রিয়ন্তীর সাথে কথা বলিয়ে দেয়। এ খবর শুনে দেহের সব বল শক্তি ছেড়ে দেয় প্রিয়ন্তী। মনে পড়ে বাবার সাথে কাটানো শৈশব, কিশোরের সকল আবদার, অভিমান। বাবা ছাড়া যে পৃথিবী অচল। এদিকে বিপাকে পড়ে এহসান। ঘন ঘন শ্বাস নিতে দেখে, জলদি করে হাসপাতালে নিল। কারণ প্রেগনেন্ট অবস্থা এরকম ধকল সামলাতে পারবে না। তার মধ্যে কোনোভাবেই তারা দেশে যেতে পারবে না। উপায় না পেয়ে তারা শেষ দেখা ভিডিও কলে দেখেই চোখের তৃষ্ণা মেটায়। হাসপাতাল থেকে 3 দিন পরে চলে আসে। সারাক্ষণ এহসান তাকে সময় দিত, ঘুরতে নিয়ে যেত। যেভাবে ভুলিয়ে রাখা যায় সেই ব্যবস্থাই করত, বুঝাতো। প্রিয়ন্তী, আই কন্ট্যাক্ট করো, মন দিয়ে কথা শোনো। তোমার মা বেঁচে আছে, কিন্তু আমার কেউ কে আছে? মা অনেক আগেই মারা গেছে। তারপর বাবা চলে গেল। আমিও তোমার মতো শেষ দেখা দেখতে পারিনি। এবার একটু বোঝো, আমার মতো এতিম কি আর দুটো আছে? মনোযোগ দিয়ে কথাগুলো শুনে প্রিয়ন্তী শক্ত মনে চিন্তা করলো, তার কিছু হলে পেটের বাচ্চাটার কি উপায় হবে? এহসানের কি হবে? এহসানের বুকে মাথা ঠেকিয়ে বলল, এত ভালোবাসো কেন আমায়? কপাল করে জন্মেছিলাম, না চাইতেও তোমাকে পেয়েছি। আর মন খারাপ করব না, প্রমিস। এহসান স্বস্তির নিঃশ্বাস নিয়ে বউকে জড়িয়ে ধরল। প্রিয়ন্তীও বুঝদারের মতো এরপর থেকে আগের মতো হাসি খুশি থাকার চেষ্টা করে। এহসানের ভিতরের কষ্টগুলো ভাগ করে নিতে চায়। আসলেই তো এহসানের কেউ নেই, ভাই এর থেকেও নেই। তারপরের সময়গুলো দ্রুত চলে গেল। সিজার করে নার্স জানালো ছেলে সন্তান হয়েছে। তাদের কোল জুড়ে পৃথিবীতে এলো সদ্য জন্মানো বাচ্চা। ভার্সিটির সেই প্রণয়কে সাক্ষী রেখে দুজন তাদের প্রিন্সের নাম রাখলো। এহসানের ই দিয়ে ইশতিরাজ, প্রিয়ন্তীর প্র দিয়ে প্রমুখ, ইশতিরাজ চৌধুরী প্রমুখ। আস্তে আস্তে বাচ্চাটা মা বাবার আদরে বড় হতে থাকে। বাবার হাত ধরে কানাডার রাস্তায় হাঁটা শিখলো। মায়ের কাছে অপরিপক্ক গলায় বাবা মা কাকা শিখলো। ফোনে মামা আর নানুর সাথে কত কথা তার। ভিডিও কলে মুখে লালা দিয়ে চুমু খেতে থাকে বাচ্চাটা। এসব দেখে দুপাশের মানুষগুলো হাসে। ইব্রাহিমের সাথে ইহসানের সম্পর্কের দূরত্ব বাড়ে। তার কারণ নাশতা। সে অত্যন্ত দাম্ভিক চরিত্রের হওয়ায় ইব্রাহিমকে তার কথায় নাচায়, এক কথায় বলে দেয়, আমার সংসার করতে হলে ইউশানের সাথে যোগাযোগ করবে না। ইব্রাহিম মেনে নেয়। তাদের সন্তানের তখন 7 বছর। চার চোখে না দেখতে দেখতে পিচ্চি ইকরাও একসময় ভুলে যায়। এক শহরে থেকেও তাদের মাঝে এক যুগ দূরত্ব। ভাইয়ের আচরণে ইহসান প্রথমে কষ্ট পেলেও শেষে মানিয়ে নেয়। তারা যেভাবে থেকে খুশি সেভাবেই থাকুক। প্রিয়ন্তী আসার পর দেশে যাওয়া হয়নি। ইহসানের কাজ আর প্রমুখের দুরন্তপনার কারণে ভয়ে প্রিয়ন্তী দেশের মায়া ত্যাগ করলো। আস্তে আস্তে ভেবেই নিয়েছিল হয়তো কখনো তাদের দেখা হবে না। কানাডাতেই প্রমুখের শৈশব শুরু। প্রমুখকে 4.5 বছর বয়সে আর্ট স্কুলে ভর্তি করায় প্রিয়ন্তী, যাতে সেখানের বাচ্চাদের সাথে সময় কাটানো থেকে টুকটাক কিছু শিখতেও পারে। অপরিপক্ক হাতে প্রমুখ প্রতিদিন পেন্সিল হাতে নেয়। ছেলে বলতে পাগল দুজনাই। সারাদিন অফিস শেষে ছেলেকে চুমু না খেলে ইহসানের ক্লান্তি দূর হতো না। প্রিয়ন্তী রাতে জড়িয়ে না ধরলে প্রমুখের ঘুম আসতো না। অবুঝ প্রমুখ কি জানতো সুখের দিনগুলো আস্তে আস্তে শেষের ঘরে আসছে। প্রমুখকে আর্ট স্কুল থেকে নিয়ে এসে বসলো বিছানায়। ফোন চেক করে দেখে রাকিবের অজস্র কল। মায়ের নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ থেকে কল এসেছে। ভয়ে আত্মা শুকিয়ে যায় তার। ফোন দিতে অপর পাশ থেকে রাকিব অপরাধী গলায় বলল, আগেই সরি বলে নিচ্ছি, আমাকে কিছু বলতে পারবি না। প্রিয়ন্তী কপাল কুঁচকে বলল, কাহিনী কি হয়েছে বলবি? সমস্যা কি? ভয় হচ্ছে আমার। কাল রাতে পালিয়ে বিয়ে করে ফেলেছি প্রিয় আপু। আজ বাসায় এসেছি। মা বকাঝকা করছে সকাল থেকে। এখন একটু শান্ত, মেনে নিয়েছে। জানিস মেয়েটি অনেক শান্ত, লক্ষ্মী। না মেনে নিয়ে উপায় আছে? এখন তোকে বলছি, রাগ করিস না। হুট করে
ওর বিয়ে হয়ে যাচ্ছিল, উপায় না পেয়ে পালিয়ে বিয়ে করে ফেলি। জানিস তো, ভালোবাসলে তাকে ছাড়া বাঁচা সম্ভব নয়। প্রিয়ন্তী তার কথায় হতবিহ্বল হয়ে যায়। খানিকটা সময় চোয়াল ঝুলিয়ে রাখে। সেই ছোট্ট রাকিব এত বড় দুঃসাহস কাজ কিভাবে করলো সে ভেবে পায় না। রাকিব তার কোনো উত্তর না পেয়ে বলল, আপু প্লিজ, তুই অন্তত অভিমান করিস না। যদি পারিস দেশে চলে আয়। প্রিয়ন্তী উত্তেজনায় চিৎকার দিয়ে ওঠে। প্রমুখ খেলছিল। মায়ের আকস্মিক চিল্লানিতে মৃদু ভয়ও পেল। প্রিয়ন্তী একগাল হেসে বলল,